নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে কথা বলবো। তো প্রথমেই যদি কথা বলি এই আমেরিকান মার্কেট নিয়ে, তো এখানে দেখতে পাচ্ছেন আমেরিকার যে মার্কেট রয়েছে ডাও জোন্স, এটা এই শুক্রবার দিন প্রায় 1.90% ডাউন হয়ে গেছে। আর এটা তো নিশ্চয়ই জানেন যে আমেরিকান মার্কেটে যেরকম পারফরমেন্স দেখা যাবে, তারপরে গ্লোবাল মার্কেটে সেরকম পারফরমেন্স কিন্তু বেশিরভাগ সময়ই দেখা যায়। মানে বেশিরভাগ গ্লোবাল মার্কেট এই আমেরিকান মার্কেটকে কিন্তু পড়ে। তো ডাও জোন্স তো এটা 1.90% পড়েছে। এবং যদি তারপরে দেখেন এই আমেরিকার যে আইটি ইন্ডেক্স রয়েছে নাসডাক কম্পোজাইট, এটা দেখতে পাচ্ছেন 3.56% পড়ে গিয়েছে। তো যদি দেখেন এই ওপেন হয়েছিল 23,043-এ, আর লো কত, লো দেখতে পাচ্ছেন 22,193। তো যদি দেখেন মোটামুটি প্রায় কিন্তু 900 পয়েন্টের কাছাকাছি ওপেনিং থেকে ডাউনও হয়েছে। এবং যদি টাকার হিসেব দিয়ে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এই যে টেক মেগা ক্যাপ রয়েছে, সেখানে কিন্তু এই একদিনের পতনেই প্রায় $770 বিলিয়ন এই মার্কেট থেকে উড়ে গেছে। এবং যদি দেখেন এই এপ্রিলের পরে এই নাসডাক কম্পোজাইট এই প্রথম কিন্তু এত বড় পতন দেখালো। তো এই যে আমেরিকান মার্কেটে এত বড় পতন দেখা গেল, তার পেছনে কারণ কি? দেখুন, তার পেছনে একটাই কারণ, তিনি হচ্ছেন এই ডোনাল্ড ট্রাম্প। তো এই ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময় ইউটার্ন নেন, এই একরকম কথা বলছেন, তারপরে আবার তার কথাবার্তা পাল্টে ফেলছেন। তো এরকম কারণে কিন্তু আমেরিকান মার্কেটে প্রচুর ভোলেটিলিটি দেখা যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে যেই দেশ নিয়ে তিনি মন্তব্য করছেন, সেই দেশের মার্কেটেও কিন্তু খুব বেশি ওঠাপড়া দেখা যাচ্ছে। তো বর্তমানে তিনি এখন এই চায়নার সঙ্গে লেগেছেন, কিছুদিন আগে ভারতের সঙ্গে লেগেছিলেন। তো সেইখান থেকে তার নজর সেটা এখন ঘুরে গিয়ে সম্পূর্ণভাবে কিন্তু চায়নার উপরে পড়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন, ট্রাম্প টু ইম্পোজ 100% ট্যারিফ অন চায়না। মানে এবার চায়নার উপর ট্যারিফ বাড়াবার কথা বলছেন। তো এই ডোনাল্ড ট্রাম্প তিনি এটাই বলেছেন যে চায়নার উপর তিনি 100% ট্যারিফ বসাবেন। এবং এই খবরেই দেখতে পাচ্ছেন এই যে নাসডাক কম্পোজিট সেটা পড়ে গিয়েছে। তো এই ডোনাল্ড ট্রাম্প এই চায়নার উপর কেন এরকম ট্যারিফ বাড়াচ্ছেন? কারণ এটা তো আগেই শুনেছিলেন এই চায়না দেশটা তাদের দেশে যে রেয়ার আর্থ রয়েছে সেটা সাপ্লাই করা বন্ধ করে দিয়েছে। এবং এই যে রেয়ার আর্থ সেটা কিন্তু বিভিন্ন সেগমেন্টে ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে যদি দেখেন ডিফেন্স ক্ষেত্রে, তার সঙ্গে সঙ্গে অটোমোবাইল ক্ষেত্রে এই যে রেয়ার আর্থ সেটা কিন্তু প্রচন্ড পরিমাণে ব্যবহার করা হয়। এবং এই চায়নায় একমাত্র দেশ যেখানে সব থেকে বেশি এই রেয়ার আর্থ ম্যাগনেট উৎপাদন করা হয়ে থাকে। আর এটা তো জানেন এই আমেরিকা টাকার দিক থেকে এত শক্তিশালী এই তাদের ডিফেন্স সামগ্রীর জন্য। আর এই ডিফেন্স সামগ্রীতে এই যে রেয়ার আর্থ মেটেরিয়াল সেটা কিন্তু প্রচন্ড পরিমাণে ব্যবহার করা হয়। তো চায়না এই যে বর্তমানে দেখতে পাচ্ছেন রেয়ার আর্থ সাপ্লাই করা বন্ধ করে দিয়েছে। তো এটাকেই এই ডোনাল্ড ট্রাম্প বলছেন যে এই রেয়ার আর্থ ম্যাগনেটকে নিয়ে চায়না জিও পলিটিক্যাল খেলা খেলছে এবং বিভিন্ন দেশকে এই রেয়ার আর্থ মেটেরিয়ালের ব্যাপারে বন্দিও করে রেখেছে। তো এই ব্যাপারেই এই ডোনাল্ড ট্রাম্প চায়নার উপর বর্তমানে খেপে গিয়েছেন। এবং দেখতেই পাচ্ছেন এই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চায়নার প্রেসিডেন্ট জাই জিনপিং এর একটা মিটিং হওয়ারও কিন্তু কথা ছিল। তো ডোনাল্ড ট্রাম্প বর্তমানে বলেছেন যে নো রিজন টু মিট জাই জিনপিং। মানে এরপরে আর জাই জিনপিং এর সঙ্গে দেখা করার কোনো প্রশ্নই কিন্তু উঠছে না। তো যদি দেখেন মোটামুটি আর 3 সপ্তাহ পরে এই জাই জিনপিং এর সঙ্গে ট্রাম্পের কিন্তু একটা দেখা হওয়ার কথা ছিল। তো তার আগেই কিন্তু এরকম এই নেগেটিভ মন্তব্য এসেছে। দেখতেই পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন, হোল্ডিং দ্য গ্লোবাল ইকোনমি হোস্টেজ। আর কেন বলেছে? এই চায়না যে রেয়ার আর্থ মেটেরিয়ালের সাপ্লাই এটা কন্ট্রোল করছে, এই কারণেই কিন্তু বলেছে। তো যদি দেখেন ডোনাল্ড ট্রাম্প তার যে ট্রুথ সোশ্যাল মিডিয়া রয়েছে সেইখান থেকেই কিন্তু এই ডিটেলস পোস্ট করেছেন। এবং এই যে ট্যারিফ এটা কিন্তু শুধুমাত্র 100% নয়, কি বলেছে দেখুন, ট্যারিফ অফ 100% অন চায়না ওভার অ্যান্ড অ্যাবাভ এনি ট্যারিফ দ্যাট দে আর কারেন্টলি পেইং। মানে বর্তমানে যে ট্যারিফ এই চায়না পে করছে তার উপরেও কিন্তু আরো 100% ট্যারিফ। মানে বর্তমানে এই চায়নার উপর আমেরিকার 30% ট্যারিফ বসে। তো এই 100% ট্যারিফ বসবে মানে মোটামুটি চায়নার উপর 130% ট্যারিফ বসানোর কথা কিন্তু বলা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটাও বলা হয়েছে এই 1 নভেম্বর থেকে বিভিন্ন যে টেকনিক্যাল সফটওয়্যার এইগুলোর এক্সপোর্টের উপরেও ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন বাধা নিষেধ আনবেন। তো এরকমটা দুটো দেশেরই প্রবলেম হবে। প্রথমত চায়নার সঙ্গে আমেরিকার যে সম্পর্ক সেটাও খারাপ হচ্ছে। আমেরিকা চায়নার থেকে এই যে রেয়ার আর্থ মেটেরিয়াল সেটাও কিন্তু আজ খুব সহজে পাবে না। এবং তার সঙ্গে সঙ্গে চায়নার যে ইন্ডাস্ট্রি রয়েছে সেইগুলো কিন্তু বেশিরভাগই এই সফটওয়্যারের উপর নির্ভরশীল রয়েছে। তো এই সফটওয়্যারের এক্সপোর্টে যদি এই ডোনাল্ড ট্রাম্প বন্ধ করে দেয় তাহলে চায়নার যে ইকোনমি সেটাও কিন্তু দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। তো এটাই মূলত মেন কারণ, এই রেয়ার আর্থের যে এক্সপোর্ট চায়না বন্ধ করে দিয়েছে তার জন্যই ডোনাল্ড ট্রাম্প আরো অতিরিক্ত 100% ট্যারিফ এই চায়নার উপর বসাতে চলেছেন। তো এই কারণেই যদি দেখেন আমেরিকার যে বিভিন্ন টেক কোম্পানি রয়েছে সেইগুলোর উপর কিন্তু দারুণ নেগেটিভ ইম্প্যাক্ট দেখা গেছে। যদি কিছু স্টক দেখেন তো দেখতে পাচ্ছেন এই টেক সংক্রান্ত এই এনভিডিয়া কর্প, তো এটা 4.9% পড়ে গেছে। তো এই কোম্পানি
কোম্পানিটাকে অনেকেই চিনে থাকবেন। এই কোম্পানির যে অনেক জিপিইউ রয়েছে সেইগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন হাইটেক যে চিপ হয় এআই সংক্রান্ত চিপ সেগুলো কিন্তু এই এনভিডিয়া কর্প এই কোম্পানিটাই তৈরি করে থাকে। তারপরে যদি দেখেন এই যে এএমডি রয়েছে বা অ্যাডভান্স মাইক্রো ডিভাইসেস, এটাও দেখতে পাচ্ছেন 7.78% পড়েছে। এটা আমেরিকান মার্কেটের লিস্টেড কোম্পানি, দেখতে পাচ্ছেন নাসডাক লেখা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখেন এই আমেরিকান মার্কেটে লিস্টেড আরো একটি কোম্পানি এই এলন মাস্কের টেসলা, এটাও কিন্তু 5%-এর কাছাকাছি পড়েছে। আর এরপরে যদি চায়নার মার্কেট দেখি তো দেখতে পাচ্ছেন এই চায়নার যে আলিবাবা গ্রুপ, যেটাই আমেরিকান মার্কেটে লিস্ট রয়েছে, দেখতে পাচ্ছেন এনওয়াইএসি তে লিস্ট রয়েছে, তো এটা 8.45% ডাউন হয়েছে। তারপরে যদি কথা বলি এই বাইডু, এটাও দেখতে পাচ্ছেন নাসডাকের লিস্ট রয়েছে, এটাও চায়নার কোম্পানি, এটা 8%-এর কাছাকাছি পড়েছে। তারপরে এই জেডি কম, এটাও দেখতে পাচ্ছেন এই নাসডাকে লিস্ট রয়েছে, মানে আমেরিকাতে লিস্ট রয়েছে, এটাও 6%-এর কাছাকাছি পড়েছে। এবং চায়নাতে লিস্টেড এই যে কোম্পানিগুলো রয়েছে এইগুলোতে তো আরো বেশি পতন দেখা গেছে। দেখতে পাচ্ছেন এই যে আলিবাবা গ্রুপ, এটা প্রায় 10.5%-এর কাছাকাছি ডাউন। তারপরে যদি দেখেন এই যে হংকং মার্কেটে লিস্টেড কোম্পানি এই বাইডু, এটা 5.69% পড়েছে। এবং এর সঙ্গে সঙ্গে জেডি কম, এটাও দেখতে পাচ্ছেন এই হংকং মার্কেটে লিস্টেড রয়েছে, এটাও 2.7% ডাউন। তবে টেক রিলেটেড কোম্পানিগুলো খারাপ পারফর্ম করলেও এই খবরে কিন্তু রেয়ার আর্থ মেটেরিয়াল সংক্রান্ত যে স্টকগুলো রয়েছে সেইগুলো খুবই ভালো পারফর্ম করেছে। যদি দেখেন এই এমপি মেটেরিয়ালস কর্প, এটা দেখতে পাচ্ছেন প্রায় 8.37% বেড়ে বন্ধ হয়েছে এবং একসময় তো আরো বেশি বেড়েছিল। যদি দেখেন মোটামুটি কিন্তু প্রায় 11-12%-এর ওপরে বেড়েছিল। এবং তারপরে এই রেয়ার আর্থ সংক্রান্ত আরো একটি কোম্পানি এই ইউএসএ রেয়ার আর্থ, এটাও দেখতে পাচ্ছেন 4.96% বেড়ে বন্ধ হয়েছে এবং যদি মোটামুটি দেখেন এটাও 10%-এর ওপরে বেড়েছিল। তো দেখতে পাচ্ছেন আমেরিকান মার্কেটের বেশিরভাগ ইন্ডাস্ট্রিজই খারাপ পারফর্ম করেছে। এই S&P 500, এটাও দেখতে পাচ্ছেন 2.78% ডাউন। তারপরে যদি দেখেন এই স্মল ক্যাপে তো আরো বেশি পতন লক্ষ্য করা গেছে। স্মল ক্যাপ 2000, এটা 3.01% পড়েছে। এবং যদি দেখেন এই আমেরিকার যে ভলিটিলিটি ইন্ডেক্স, এই যে ভিক্স, এটা দেখতে পাচ্ছেন 31.83% বেড়ে গেছে। মানে আমেরিকান মার্কেটের ভলিটিলিটি কত বেড়ে গেছে সেটা কিন্তু এইখান থেকেই আন্দাজ করতে পারবেন। তো এই খবরে দেখতেই পাচ্ছেন আমেরিকার সঙ্গে সঙ্গে চায়না, এই দুটো দেশের মার্কেটের উপরই কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আরো কিছু জিনিস কাজ করছে। প্রথমত যদি দেখেন এই আমেরিকাতে কিন্তু বর্তমানে শাটডাউন চলছে। তো এই যে শাটডাউন, সেটা কিন্তু 11 নম্বর দিনে পড়েছে। তো এই শাটডাউন মানে কি? এই শাটডাউন মানে হলো আমেরিকার যে ফেডারেল সরকার, তারা কিন্তু এই মুহূর্তে সাময়িকভাবে যে কাজ সেটা বন্ধ করে দিয়েছে। কারণ আমেরিকার যে কংগ্রেস রয়েছে, কংগ্রেস মানে কোনো পার্টি নয়, মানে আমেরিকার যারা নিয়ম কানুন ঠিক করে, তারা কিন্তু বাজেট পাস করতে ব্যর্থ হয়েছে। তো যদি সহজভাবে বলেন তাহলে আমেরিকার যে সরকারি খরচ চালানোর অনুমোদন বা ফান্ডিং, সেটা কিন্তু শেষ হয়ে গেছে। এবং যতক্ষণ না পর্যন্ত নতুন বাজেটের অনুমোদন হয় ততক্ষণ পর্যন্ত অনেক সরকারি অফিস, তারপরে পরিষেবা কর্মচারী, এরা কিন্তু সাময়িকভাবে কাজ বন্ধ রাখে। তো এটাকেই ইউএস গভর্নমেন্টের শাটডাউন বলা হয়। মানে আমেরিকাতে বর্তমানে বিভিন্ন যে সরকারি কার্যক্রম সেগুলো কিন্তু সাময়িকভাবে বন্ধ রয়েছে। মানে বলতে পারেন এক ধরনের অচলাবস্থা কিন্তু আমেরিকাতে চলছে। তো এই ট্যারিফ রিলেটেড বিভিন্ন খবর এলে এই কনজামশন রিলেটেড যে কোম্পানিগুলো রয়েছে সেইগুলো খারাপ পারফর্ম করে, এবং কনজামশন খারাপ পারফর্ম করলে এই ক্রুড অয়েলের যে চাহিদা সেটাও কিন্তু কমে যায়। তো সেই কারণে দেখতে পাচ্ছেন এই যে ক্রুড অয়েল, সেটা কিন্তু খুবই দুর্বল হয়েছে। এই WTI ক্রুড, এটা তো 60-এর নিচে নেমে গেছে, এই 58.90-তে চলছে। এবং ব্রেন্ট ক্রুড, এটা 3.82% পড়ে 62.73 চলছে। তো দেখুন এই যে ক্রুড অয়েল, এটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় থাকা খুব ভালো, এই 60 থেকে 80-র মধ্যে থাকা ভালো। খুব কমে গেলেও ভালো না, খুব বেড়ে গেলেও ভালো না। খুব বেড়ে যাওয়া মানে তো এই জিডিপির উপর নেগেটিভ ইম্প্যাক্ট করবে, এবং খুব কমে যাওয়া মানে কিন্তু এটাই বোঝাচ্ছে যে কনজাম্পশন সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর এগুলো তো গেল আমেরিকা, চায়না এই দেশগুলোর ব্যাপার। তো এই খবরে ইন্ডিয়ান স্টক মার্কেটের উপর কিরকম ইম্প্যাক্ট পড়তে পারে, তো কিভাবে বুঝবেন কিরকম ইম্প্যাক্ট করবে, তার জন্য কি করতে হবে, এই যে গিফট নিফটি, এটাকে ফলো করতে হবে। তো যদি গিফট নিফটি দেখেন তো দেখতে পাচ্ছেন এই যে চার্ট, সেটা খুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই গিফট নিফটিতেও এই বড় বড় লাল ক্যান্ডেলের সঙ্গে সঙ্গে কিন্তু বড় একটা পতনও লক্ষ্য করা গেছে। তো যদি দেখেন মোটামুটি এই 25,450-এর কাছাকাছি চলছিল, সেখান থেকে পরে কিন্তু এই 25,207-এর কাছে বন্ধ হয়েছে। মানে মোটামুটি বলতে পারেন 200 পয়েন্টের কাছাকাছি ডাউন হয়ে গিয়েছে। তো এখানেও দেখতে পাচ্ছেন 197 পয়েন্ট ডাউন বন্ধ হয়েছে, এবং পার্সেন্টেজ হিসেবে যদি দেখেন তাহলে 0.78% পড়েছে। তো সোমবার দিনে যে মার্কেট, সেটা কিন্তু শুরুর দিকে খুবই খারাপ রিয়াকশন দেখাতে পারে। তো এটা তো গেল আমেরিকার যে মার্কেট পড়েছে, তো সেই ব্যাপার নিয়ে ডিটেলস খবর। এরপরে কিছু কোম্পানির কোয়ার্টার 2 এর যে রেজাল্ট সেগুলো দেখে নেবো। তো প্রথম যে কোম্পানিটা, সেটা হচ্ছে অ্যাভিনিউ সুপারমার্টস লিমিটেড বা ডিমার্ট। তো এটা তো অনেকেই জানেন, এই রাধাকিষান দামানি একজন ইনভেস্টর, তিনি কিন্তু এই কোম্পানির ফাউন্ডার। তো কোম্পানি আজকের দিনেই তার যে রেজাল্ট সেটা পেশ করেছে। তো কিরকম রেজাল্ট এসেছে, এই কোম্পানিটা রিটেল সংক্রান্ত কাজ করে থাকে। কোম্পানির যদি সেলস দেখেন ইয়ার অন ইয়ার 15% বেড়েছে, 14,444 কোটি থেকে বেড়ে হয়েছে 16,676 কোটি, এবং এর আগের কোয়ার্টারে ছিল 16,360 কোটি। তো দেখতে পাচ্ছেন ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোতেই এই যে সেলস বা বিক্রি সেটা বেড়েছে। তারপরে এবিটা, এটা যদি দেখেন
এটা ইয়ারলি 11% বেড়েছে, কিন্তু কোয়ার্টারলি যদি দেখেন সামান্য কিন্তু ডাউন হয়েছে। এবং যদি নেট প্রফিট দেখি, নেট প্রফিট ইয়ারলি বাড়া রয়েছে 659 কোটি থেকে বের হয়েছে 685 কোটি, কিন্তু কোয়ার্টারলি যদি দেখেন সেটা কিন্তু অনেকটাই ডাউন। তো যদি পার্সেন্টেজ হিসেবে দেখেন, দেখতে পাচ্ছেন কোম্পানি যে টোটাল রেভিনিউ এটা 15.4% বেড়েছে, তারপরে যে এবিটা এটা 11.3% বাড়া রয়েছে, প্রফিট আফটার ট্যাক্স এটা বেড়েছে 5.1%। এরপর কোম্পানি এটাও বলেছে গভর্নমেন্ট যে জিএসটি রিফর্ম করেছে তার যে পুরো বেনিফিট সেটা কিন্তু তারা কাস্টমারদের কাছে পাস অন করেছে, মানে জিনিসপত্রের যে দাম সেটা কমিয়েছে। তো যেখানে যেখানে সম্ভব সেখানে এই যে জিনিসপত্রের দাম সেটা কমানো হয়েছে। কোম্পানি এই কোয়ার্টারে টোটাল 8খানা নতুন স্টোরেরও কিন্তু উদ্বোধন করেছে, এবং এই সব মিলিয়ে এই সেপ্টেম্বর 30 পর্যন্ত কোম্পানির যে টোটাল স্টোরের সংখ্যা সেটা দাঁড়িয়েছে 432খানা। তো কোম্পানি এটাই বলেছে 10খানা নতুন ফুলফিলমেন্ট সেন্টার তারা এই এক্সিস্টিং মার্কেটে যোগও করেছে, এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি আরো বেশি ইনভেস্ট করবে। কি কারণে ইনভেস্ট করবে, দেখতে পাচ্ছেন এই যে লার্জ মেট্রো সিটি রয়েছে সেইখানে তাদের উপস্থিতি বাড়াবার জন্যই আরো বেশি করে ক্যাপেক্স করা হবে। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি এটাও বলেছে তারা 5খানা শহরে তাদের এই যে বিজনেস সেটা বন্ধ করেছে। কোথায় কোথায় বন্ধ করেছে, অমৃতসরে বন্ধ করেছে, তারপর বেলগাভি, তারপর ভিলাই, তারপরে চণ্ডীগড় এবং গাজিয়াবাদ। তো এই জায়গাগুলোতে কোম্পানি যে বিজনেস সেরকম ভালো পারফর্ম করছিল না, সেই কারণেই এই 5খানা জায়গাতে কোম্পানি তাদের যে বিজনেস সেটা বন্ধ করেছে। এবং এই সব মিলিয়ে কোম্পানি বলছে ইন্ডিয়ার টোটাল 19খানা সিটিতে তাদের যে বিজনেস সেটা বর্তমানে রয়েছে। এরপরে আজকের দিনে আরো একটি কোম্পানি যেটা নতুন মার্কেটে লিস্ট হয়েছে, ইউরোপ্রতীক, এরাও তাদের কোয়ার্টারলি রেজাল্ট পেশ করেছে। তো কোম্পানির রেজাল্ট এটা কেমন এলো চলুন দেখে নিই। তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে কনসোলিডেটেড নাম্বার সেটা খুলে নিয়েছি, এবং এই যে ফিগার গুলো রয়েছে সেগুলো কিন্তু সব লাখে রয়েছে, তো আমরা কোটিতে পড়বো। তো কোম্পানির টোটাল ইনকাম দেখতে পাচ্ছেন হয়েছে কত, 65 কোটি, যেটার আগের কোয়ার্টারে ছিল 72 কোটি, এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 53 কোটি। তো ইয়ার অন ইয়ার ভালোই পারফর্ম করেছে, কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার কোম্পানির যে টোটাল ইনকাম এটা অনেকটাই পড়েছে। তারপরে যদি প্রফিট বিফোর ট্যাক্স দেখেন, তো প্রফিট বিফোর ট্যাক্স হয়েছে 13 কোটি, যেটার আগের কোয়ার্টারে ছিল 17 কোটি, এবং তার আগের কোয়ার্টারে ছিল 18 কোটি। তো এইখানে কেন এই প্রফিট বিফোর ট্যাক্স বা পিবিটি এটা ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোই পড়ে গেল। এইখানে তো দেখতে পেলেন এই যে টোটাল ইনকাম এটা তো ইয়ারলি বেড়েছিল, তো এখানে দেখতে পাচ্ছেন একটা এক্সেপশনাল আইটেম রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন লস বাই ফায়ার, মানে আগুন লাগার কারণে কোম্পানির কিছু ক্ষতি হয়েছে, প্রায় 7.88 কোটি টাকার কাছাকাছি ক্ষতি হয়েছে। তো সেই কারণের জন্যই কোম্পানির এই যে পিবিটি বা প্রফিট বিফোর ট্যাক্স এটা কমে গেছে। তো এটা কমে যাওয়া মানে এরপরে কোম্পানির যে নেট প্রফিট সেটাও কমে যাবে। তো দেখতে পাচ্ছেন নেট প্রফিট 9 কোটি, যেটার আগের কোয়ার্টারে ছিল 14.39 কোটি, এবং তার আগের কোয়ার্টারে ছিল 14.77 কোটি। তো দেখতে পাচ্ছেন এই আগুন লাগার কারণে কোম্পানির এই যে প্রফিট সেটা কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটো জায়গাতেই পড়েছে, এবং সেরকমই ইপিএস এটাও পড়েছে। দেখতে পাচ্ছেন এর আগের কোয়ার্টারে 1.18 ছিল, সেখান থেকে পড়েছে 0.95। আর এরপরে একটি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট ডিটেলসে আলোচনা করে এই ভিডিওটা শেষ করব। তো এর আগে এই কোম্পানি সম্পর্কে ছোটভাবে আলোচনা করে দিয়েছিলাম এই কোয়ার্টার টু রেজাল্টের ব্যাপারে, তবে এই কোম্পানির ব্যাপারে ডিটেলসে আলোচনা করারও দরকার রয়েছে। তো যদি দেখেন কোম্পানিটা এই শেয়ার মার্কেট রিলেটেড কোম্পানি, তো আপনার কাছে যদি এই কোম্পানিটা নাও থাকে তবুও এই কোম্পানিটাকে স্টাডি করা উচিত, কারণ হতে পারে এই কোম্পানিটা বাদ দিয়েও এই শেয়ার মার্কেট রিলেটেড বিভিন্ন কোম্পানি আপনার পোর্টফোলিওতে আছে। তো কোম্পানির যে নাম সেটা হচ্ছে 5 পয়সা ক্যাপিটাল। তো বুঝতে পারছেন শেয়ার মার্কেট রিলেটেড আরো যে বিভিন্ন কোম্পানি মার্কেটে রয়েছে, এই যে মতিলাল ওসওয়াল রয়েছে, বিএসসি রয়েছে, সিডিএসএল, তারপরে কেফিন টেক রয়েছে, তারপরে ক্যাম্পস রয়েছে, তারপরে যে বিভিন্ন এএমসি কোম্পানিগুলো রয়েছে, মানে যারা এই মিউচুয়াল ফান্ড কন্ট্রোল করে, তো তাদের রেজাল্টেরও একটা আভাব কিন্তু এই কোম্পানির রেজাল্ট দেখে বোঝা যাবে। তো কোম্পানির এই যে রেজাল্ট সেটা কেমন এসেছে চলুন দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে রেজাল্ট সেটা খুলে নিয়েছি, এবং এই যে প্রতিটা ফিগার সেগুলো সব লাখে রয়েছে, এবং এই যে নাম্বার সেটা কনসোলিডেটেড নাম্বার। তো চলুন পেজটা একটু জুম করে নিই। তো দেখতে পাচ্ছেন এইটার আগের বছর সেম কোয়ার্টারের ডেটা, তারপরে এইটার আগের কোয়ার্টারের ডেটা, এবং এইটা এই বর্তমানের ডেটা। তো কোম্পানির যদি টোটাল ইনকাম দেখেন, তো আমরা কোটিতে পড়বো, এগুলো সব লাখে রয়েছে। এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 100 কোটি, এর আগের কোয়ার্টারে কত হয়েছিল 70 কোটি হয়েছিল, এবং এই কোয়ার্টারে হয়েছে 7.30 কোটি। তো দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার কোম্পানির যে টোটাল ইনকাম দুই জায়গাতেই পড়েছে, মানে কোম্পানির যে রেভিনিউ সেটা কিন্তু কমে গেছে। তো কোথায় কমেছে দেখতে পাচ্ছেন, ফিজ এন্ড কমিশন ইনকাম এইখানে কিন্তু অনেকটাই কমেছে। তো দেখতে পাচ্ছেন যেখানে 65 কোটির এই ফিজ এন্ড কমিশন এইটা কোম্পানি পেতো, সেখান থেকে কমে হয়েছে 42 কোটি, এর আগের কোয়ার্টারে ছিল 44 কোটি। তো বিভিন্ন যে ফি নিয়ে থাকে এই যেমন ব্রোকারেজ চার্জ, এইগুলোতেই কিন্তু কোম্পানির এই যে ইনকাম এটা অনেকটাই কমে গেছে। তো এরপরে পিবিটি যদি দেখি, পিবিটি মানে কি, এর মানে হলো এরপরে কিন্তু কোম্পানিকে এখন ট্যাক্স পেমেন্ট করতে হবে। তো তার আগে কোম্পানির এই যে পিবিটি এটা কত 12 কোটি, যেটার আগের কোয়ার্টারে ছিল 15 কোটি, এবং এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 29 কোটি। তো দেখতে পাচ্ছেন এই যে পিবিটি সেটা কিন্তু হাফের থেকেও বেশি ডাউন হয়েছে, এবং কোয়ার্টারলি এই যে পিবিটি এটা অনেকটা কম। তারপরে বিভিন্ন ট্যাক্স সরকারকে দিতে হয়েছে, দেখতে পাচ্ছেন এই কারেন্ট ট্যাক্স এই 276 কোটি দিতে হয়েছে। তো এইসব ট্যাক্স ফ্যাক্স দেওয়ার পরে কোম্পানির যে নেট প্রফিট সেটা দাঁড়িয়েছে, তো দেখতে পাচ্ছেন প্রফিট ফর দ্য পিরিয়ড অফ দ্য ইয়ার এটা কত 9 কোটি, 9.48 কোটি বা 9.5 কোটি
বলতে পারেন। তো এর আগের কোয়ার্টারে ছিল 11.54 কোটি বা 11.5 কোটি, আর এর আগের বছর সেম কোয়ার্টারের কথা ছিল 21.90 কোটি। তো এই নেট প্রফিটেও দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু পতন দেখা গেছে। তো দেখতে পাচ্ছেন বর্তমানে শেয়ার মার্কেটে যে নতুন অ্যাকাউন্টের সংখ্যা সেটাও অনেকটা কমেছে, এবং মার্কেটে যেহেতু এখন খারাপ পরিস্থিতি সেই কারণের জন্য কিন্তু নতুন নতুন যে ইনভেস্টমেন্ট সেটা অনেকটাই কম। এবং তার সঙ্গে সঙ্গে কথা যদি বলি তাহলে সেবি এবং জেনস্টের মধ্যে যে একটা কেলেঙ্কারি তৈরি হয়েছে সেই ব্যাপারে কিন্তু এফএনওতে যে ট্রেডিং সেটা অনেকটাই কমে গেছে, এবং বর্তমানে তো দেখতে পাচ্ছেন এফএনও ট্রেডিং এর যে সংখ্যা সেটা অনেকটাই কমাবার কথা বলা হয়েছে। মানে ট্রেডিং সংক্রান্ত অনেক নেগেটিভ খবর কিন্তু মার্কেটে দেখা যাচ্ছে, এবং এই কোম্পানিগুলোর যে ইনকাম সেগুলো কিন্তু এই ব্রোকারেজ তারপরে যে ট্রেডিং ফি এইগুলো থেকেই আসে। তো বুঝতে পারছেন মার্কেট যেহেতু এখন খারাপ পারফর্ম করছে তার সঙ্গে সঙ্গে এই ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন নেগেটিভ নিউজ আসছে, সেই কারণের জন্যই কিন্তু এই কোম্পানির যে রেজাল্ট সেটা এত খারাপ এসেছে। এরপরে যদি ইপিএসও দেখেন তো এখান থেকে বুঝতে পারবেন, দেখতে পাচ্ছেন এই যে ইপিএস আগের বছর সেম কোয়ার্টার ছিল 7, সেখান থেকে কমে এর আগের কোয়ার্টারে ছিল 3.70 এবং এই কোয়ার্টারে হয়েছে 3। মানে মোটামুটি বলতে পারেন এই শেয়ার মার্কেট ইনফ্রাস্ট্রাকচারে কাজ করা এই যে কোম্পানিটা রয়েছে সেটা কিন্তু খুবই খারাপ রেজাল্ট দেখিয়েছে। তো এরপরে এই শেয়ার মার্কেট রিলেটেড আরো যে অন্যান্য কোম্পানিগুলো রয়েছে, বিএসসি রয়েছে, তারপরে এনএসডিএল রয়েছে, সিডিএসএল রয়েছে, তারপরে আরো অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে এদেরও যে রেজাল্ট সেগুলো দেখা কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।